2026-এ নির্বাচনী প্রচারে এসে সংসদ কল্যাণ ব্যানার্জি ডানকুনি চণ্ডীতলায় নাম না করে একাধিকবার নিশানা করলো ডক্টর সুবীর মুখার্জি। পাল্টা হুঙ্কারও দিয়েছে যে অনেক প্রত্যাশা আছে, অনেক চাহিদা আছে, কিন্তু সাথী খন্দকার এবং নতুন প্রজন্মে যে আসছে তার জন্যই কিন্তু সংসদ কল্যাণ ব্যানার্জি আছে এবং তাদের পাশে থাকবে। এই চণ্ডীতলার মাটি যে যাই ভাবুক, হিংসা করুক, যাই করুক, এই চণ্ডীতলার মাটি থাকবে আকবর আজম খান থেকে। আর একে আমি রাজনীতিতে মানুষ করবো আগামী দিনে, ওকে আমি আগামী দিনে রাজনীতিতে মানুষ করবো। আমি রাজনীতিও আমার সঙ্গে করবো, কারোর সঙ্গে করবে না, রাজনীতিও আমার সঙ্গে করবে। আমি ওকে মানুষ করবো। আকবর আমার ছোট ভাই ছিল, বিজেপি পাশনের মামলার সময় প্রথম আকবর আমার কাছে এসেছিল। অনেকের অনেক হিংসা আছে, পার্টি যাকে ঠিক করে তাকে নিতে হবে। আর আমি আজকে বলে গেলাম, আমি যতদিন বাঁচবো ততদিন ওকে দেখব। এই যে মাটি আকবর আলী খন্দকার এবং তার সহধর্মিণী সাথী খন্দকার এবং তার প্রজন্ম নতুন তার যে সন্তান, তার জন্য কিন্তু লড়াই চালিয়ে যাবেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। অনেক আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু এই যে মাটি একমাত্র আকবর আলী মাটি, এই মাটির জন্য সাংসদ কল্যাণ ব্যানার্জি লড়াই চালিয়ে যাবেন। পাল্টা গতকাল নির্বাচনের ফল প্রকাশ হতেই প্রেস কনফারেন্স করে পাল্টা জবাব দিলেন ডক্টর সুবীর মুখার্জি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে এই বিধানসভা নির্বাচন শেষ হলে ফল গণনার পরে আমি সাংবাদিক বন্ধুদের ডেকে আমার কিছু কথা বলবো। আমি একটা সময় বলেছিলাম, আমার ফেসবুক ওয়ালে লিখেছিলাম, আমার নীরবতাটা কোনো দুর্বলতা নয়। আর আজ আমি কথা বলছি, আমার নীরবতাটা সবচেয়ে বেশি শক্তি। তার কারণ এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার সময় নিশ্চিতভাবে আমি তৃণমূল কংগ্রেসের বিধানসভার কোনো প্রার্থীপদ পাইনি। নিশ্চিতভাবে প্রত্যাশা আমার থাকতেই পারে, কিন্তু দলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি সমস্ত কিছুই মেনে নিয়েছিলাম। আমি কোনো জায়গায় কোনো ফেসবুক করে আমার কোনো জায়গায় কোনো মান অভিমান ক্ষোভের কথা বলিনি। আমি কোনো জায়গায় দাঁড়িয়ে এমন কোনো কথা বা এমন কোনো কাজ করিনি যেটা দল বিরোধী। আমি এমন কোনো জায়গায় দাঁড়িয়ে এমন কোনো অবস্থান নিইনি যে অবস্থান সর্বসময় কারো মনে হতে পারে যে সেটা আমি যে দল বা তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক তার পরিপন্থী হয়েছে। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এই নির্বাচন ঘোষণা হবার পরের যে কর্মী সভা থেকে আমার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ, মাননীয় এই জন্যই বলি যে আমি মান্যতা দিতে মানুষকে ভালোবাসি। আমি কোনো ব্যক্তি কুৎসা করতে ভালোবাসি না, আমি কোনো ব্যক্তিকে ঘৃণা করতে শিখিনি। আমি এটুকু বিশ্বাস করি, আমার পরিবার আমাকে শিখিয়েছে, আমার পরম্পরা আমার শিখিয়েছে, যে যত নত সে তত উন্নত। তাই সেই সময় আমি দেখেছিলাম যে অনেকে সামনে দাঁড়িয়ে কর্মী সভায় বলেছিলেন যে আর কত চাই, কত নাকি আমার খিদে, কত নাকি আমার প্রত্যাশা, কত আমাকে দিতে হবে, এবং তারপরে বলেছিলেন যে 2028-এ আমাকে উবড়ে দেবেন। আমি নীরবে সমস্ত কথাগুলো শুনেছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম, বেদনা পেয়েছিলাম, এবং তারপরেও প্রতিদিন আমাকে দল যেখানে যেভাবে নির্দেশ দিয়েছে সারা হুগলি জেলায় আমি দলের হয়ে প্রচার করেছি। সারা হুগলি জেলায় আমি দলের হয়ে প্রচার করেছি, এবং সারা হুগলি জেলাতে যেখানে যেমন বলেছি আমি মিটিং করেছি, মিছিল করেছি, এবং যেখানে যতটুকু যে বিধানসভায় দাঁড়িয়ে যে প্রার্থী বা যেখানে আমাকে দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যেভাবে বলেছেন আমি সেই কাজ করেছি। কিন্তু আমি দেখেছিলাম একবার নয় একাধিকবার আমাকে ইঙ্গিত করে কর্মী সভাতে এই কথাগুলো উনি বলেছিলেন। তারপরেও আমি সেটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু ওনার এটা জানা উচিত ছিল 2011 সালে দল যখন ক্ষমতায় এসেছিল
আমাকে দল কোনো জনপ্রতিনিধির টিকিট দেয়নি, আমি কোনো প্রার্থী পদ পাইনি, আমি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম না। 2018 সালে 26শে ডিসেম্বর পর্যন্ত আমি দলের একজন সৈনিক ছিলাম। আমার দমও বন্ধ হয়ে যায়নি, নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়নি, এবং কোনো সময় মনে হয়নি যে আমি এত আন্দোলন করে, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে, এত জায়গায় দাঁড়িয়ে মিথ্যে মামলায়, সিপিএম এর রাজত্বে আমি মিথ্যে মামলায় অভিযুক্ত হবার পরেও কেন দল আমার মূল্যায়ন করলো না। তারপরে আমি কৃতজ্ঞতা জানাই, নেত্রী আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছিলেন, নির্বাচিত হয়েছিলাম, কর্মাধ্যক্ষ হয়েছি, দ্বিতীয়বারও কর্মাধ্যক্ষ হয়েছি। কিন্তু এটা তো ঘটনা তৃণমূল কংগ্রেসের সভাধিপতি হয়ে, কর্মাধ্যক্ষ হয়ে, বা অন্যান্য অনেক পদাধিকারীরা তারা একাধিকবার জনপ্রতিনিধিত্ব করার আবার সুযোগ পেয়েছে, প্রার্থীপদ পেয়েছে। প্রত্যাশা আমার থাকতেই পারে, কিন্তু এই প্রত্যাশাটা কারা জাগিয়েছিল, কিভাবে জাগিয়েছিল, সেটা আগামী দিন আমি প্রকাশ্যে বলবো না। দল যদি কোনোদিন আমার থেকে জানতে চায়, আমি দলকে বলবো যে কিভাবে দিনের পর দিন দলের বিরুদ্ধে, দলের প্রার্থীর বিরুদ্ধে, দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আমাকে লেলিয়ে দেওয়া হয়েছে, আমাকে উস্কে দেওয়া হয়েছে, আমাকে বাধ্য করানো হয়েছে বিরোধিতা করতে। সেটা আমি এখনো দলের সুশৃঙ্খল সৈনিক। আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের বলবো না। আগামী দিন দল জানতে চাইলে আমি কিছুটা বলেছি, দলকে মধ্যে যেটুকু জানতে চেয়েছেন আমি বলেছি, বাকিটা যেদিন জানতে চাইবেন আমি নিশ্চিতভাবে বলবো। আমার কোনো শত্রু নেই, আমি অজাত শত্রু, আমার কোনো কারোর সঙ্গে বিরোধ নেই, আমার কারোর সঙ্গে পথ চলতে কোনো অসুবিধা নেই। এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম, প্রত্যেক দলের যারা কর্মী আছে, নেতৃত্ব আছে, আমি সবাইকে সম্মান দিই, সৌজন্যতা দেখাই, এবং আমার দরজায় যে আসে সকলের জন্য আমার দরজা সর্বসময় খোলা থাকে। এটা চণ্ডীতলা তথা হুগলি জেলার মানুষ কিন্তু এটা জানে। কিন্তু তার পরবর্তীকালেও দেখেছিলাম গত 22শে এপ্রিল আমি যেদিন গলাগড়ে গলার রক্ত তুলে প্রার্থীর হয়ে যখন আমি সভা করছি, সেই সময় এখানে প্রকাশ্য জনসভায় এসে আমার শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে আমার চাওয়া পাওয়া নিয়ে বিভিন্ন ভাবে প্রকাশ্য জনসভা আমার বিরুদ্ধে, সেদিন ওই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে তিনি কিন্তু নানান রকম কথা বলে গেছিলেন মাইকে। সারা চণ্ডীতলাবাসী সেদিন ক্ষুব্ধ হয়েছিল, আমাকে বলেছিল যে কি কারণে তুমি চণ্ডীতলার মানুষের, তারা হুগলি জেলার মানুষের পাশে থাকো, কি কারণে তোমার নামে ইঙ্গিত করে, তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমার সমস্ত কিছুর ওপরে আমার নাকি প্রত্যাশা, চাহিদা, ক্ষমতা প্রপাসী, কত ক্ষমতা আমাকে দিতে হবে, আমি নাকি ওনার ছেলে টিকিট পেয়েছে বলে সহ্য করতে পারছি না, নানান কথা বলে গেছিলেন। আমি সেটা শোনার পরও দলকে জানিয়েছি। সেদিনও আমি নীরব ছিলাম, একটা কোনো কথার আমি উত্তর দিইনি। আমি মনে করেছিলাম যে এই সময় আমি যদি কোনো কিছু বলি সেটা দলের পক্ষে ক্ষতিকারক হবে। একজন বিশ্বস্ত সৈনিকের এটা কোনো কাজ নয় যে এই মুহূর্তে দলের এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাতে দল কোনো বিড়ম্বনার মধ্যে পড়বে, এটা ঠিক নয়। তাই সেই সময় আমি কিন্তু কোনো উত্তর দিইনি। আপনারা প্রেসের লোকের আমার কাছে এসেছিলেন তার এই বক্তব্যের পরে আমার প্রতিক্রিয়া জানাতে, আমি কোনো কিছু উত্তর দিইনি। আমি শুধুমাত্র দলকে জানিয়েছিলাম, এবং তারপরেও দিন থেকে আবার দল যেখানে যেখানে আমার জেনাম প্রোগ্রাম দিয়েছে আমি সেই প্রোগ্রামগুলো করেছি, সেখানে গলা ছিঁড়ে। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছি। আজকে কাদের ক্ষমতায় আনার জন্য? আমি বলি, মাননীয় সাংসদ, আপনি তো বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছিলেন, কলকাতায় বড় হয়েছেন, তারপর আসানসোলে হেরে হুগলিতে এসেছিলেন। সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন পাশে থাকার জন্য, সেদিন থেকে আমি আপনার পাশে ছিলাম। 4-4টে নির্বাচন আপনার পাশে দাঁড়িয়ে করেছি আমি। এতটুকু কোনো জায়গায় কোনোদিন ভাবের ঘরে চুরি করিনি, সমস্ত কিছু উজাড় করে দিয়েছি। আপনি এই কথাগুলো বলতে পারলেন আমার নামে? আমি কেঁদেছি রাত্রিবেলা, আমি কেঁদেছি। আমার পরিবারের লোকেরা তখন সান্ত্বনা দিয়েছে, আমার হাজার হাজার সহকর্মীরা সান্ত্বনা দিয়েছে, সারা চণ্ডীতলাবাসী হাটে মাঠে বাজারে যখন যেখানে গেছি তোমার নামে এই কথাগুলো বললেন। উনি এতটা ভুলে গেলেন অতীতগুলো। তুমি কি করেছো, কি অন্যায় করেছো?
তোমার প্রত্যাশা থাকতে পারে, কিন্তু তুমি তো দলের সুশৃঙ্খল সৈনিক। তুমি তো কোনো জায়গায় কোনো প্রতিবাদ করোনি, বিরূপতা দেখাওনি, দলের ক্ষতিকর কোনো কাজ করোনি। তুমি তো নীরবে প্রচার করে যাচ্ছ দলের জন্য। আমারও তো তোমাকে চেয়েছিলাম কোনো না কোনো জায়গায়, থাকতেই পারে প্রত্যাশা। তাহলে আপনি বলুন, হুগলি জেলা সকলকে গ্রহণ করতে জানে? এই জেলা রামকৃষ্ণের জেলা, এই জেলা সাধক রামপ্রসাদের জেলা, মাতুলালয়। এই জেলা রাজা রামমোহন রায়ের জেলা। এই জেলা অনেক মনীষীর জন্ম দিয়েছে। এখানে স্বামীজির ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে একদিন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। এই সেই জেলা। আমরা সকলকে গ্রহণ করতে পারি, আমাদের বড় হৃদয় আছে, কিন্তু চাকর বাকর মনে করবেন না আমাদের। আপনি সবাইকে খুব চাকর বাকর মনে করে ফেলেছিলেন। আপনি মনে করে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসটা আপনার প্রাইভেট কোম্পানি, আপনি এমপি হবেন, আপনার ছেলে এমএলএ হবে, আমাদের নীরবে সবকিছু দেখে যেতে হবে, প্রতিবাদ করতে পারবো না। আর একটা কথা জেনে রাখবেন, আমি কোনোদিন বেইমানি আমার রক্তে নেই, বিশ্বাসঘাতকতা আমার রক্তের মধ্যে কোনোদিন নেই। আমি যেদিন যাব জানিয়ে দিয়ে যাব, আর যেদিন যাব আমার সঙ্গে হাজার হাজার কর্মীরা যাবে সারা জেলায়। বলবো রইল ঝোলা, চললো ভোলা। কিন্তু আজও আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, খুব কষ্ট হচ্ছে। সারাদিন আমি কিছু খাইনি, বিশ্বাস করুন আমার কষ্ট হচ্ছে। আমি হৃদয় দিয়ে বলছি, আমার কষ্ট হচ্ছে। দল ঘোষণা হওয়ার পর আমার গুরুদেব 126 বছর বয়সে দেহান্ত হয়েছেন। খুব ভালোবাসতেন, কিন্তু তাকে সাক্ষী রেখে আমি বলি সেই জায়গায় দাঁড়িয়ে, অন্যায় কোনোদিন মানিনি, অন্যায় কোনোদিন মানবো না। আর সেই জায়গাতে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে স্বামীনারায়ণ নেত্রীকে বলি, হুগলি জেলা সিঙ্গুর আন্দোলন করলো, হুগলি জেলা পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে বড় ভূমিকা নিল। আজকে সেই হুগলি জেলায় এতগুলো বহিরাগত প্রার্থী নিয়ে এলেন আপনি। সেই জেলার আমরা যারা তৃণমূল কংগ্রেসকে জন্ম লগ্ন থেকে লালন করেছি, পালন করেছি, যারা ঝড় ঝঞ্ঝা তৃণমূল কংগ্রেসকে আটকে রেখেছি, মিটিং মিছিলে এত লোক দিয়েছি, পরিবর্তনের যাত্রাপথে সিঙ্গুরে দিনের পর দিন আপনার পাশে ছেড়েছি, আজকে সবাই আপনার কাছে ব্রাত্য হয়ে গেলাম। 8-9 জন কলকাতা জেলার বাইরে থেকে মানুষকে এনে আজকে প্রার্থী করতে হলো, আর আমরা ফ্যাল করে তাকিয়ে রইলাম। দিদি, দুঃখ লেগেছে খুব, প্রচন্ড। তবুও নীরবে কাজ করে গেছি। কারো আনন্দের দিনে না থাকতে পারি, কারো দুঃখের দিনে, বিপদের দিনে পাশে থাকতে শিখেছি। আর একথা নিশ্চিত করে জেনে রাখবেন, এই সকল নেতা নেত্রীদের জন্য যারা শুধু নিজের ছাড়া কিছু বোঝেনে, যারা দলের কর্মীদের সম্মান দেয়নি, যারা দলের কর্মীদের চাকর বাকর ভেবেছিল, যারা দলের কর্মীদের শুধুমাত্র ভেবেছিল আমরাই তৃণমূল কংগ্রেস কর্মীর সমস্ত কোম্পানির সমস্ত কিছু, এই মানুষগুলো একদিন যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমাদের নিশ্চিতভাবে সেই জায়গায় দাঁড়িয়ে নেতা নেত্রীদের বিরুদ্ধাচরণ করেছিল, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা দলের নেতৃবৃন্দ, দলের সর্বস্তরের জনপ্রতিনিধি, দলের সতীর্থদের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছে, আপনি বুঝতে পারলেন না দিদি, এটাই সবচেয়ে বেশি দলের ক্ষতি করেছে। যখন যেটুকু ওদের গায়ে লেগেছে, পায়ে পড়েছে, লেজে পা পড়েছে, সেই সময় এনারা কাউকে বাদ দেননি। দলের বিধায়ককে বাদ দেননি কিছু বলতে, দলের সাংসদকে কিছু বলতে বাদ দেননি, দলের সেনাপতিকে কিছু বলতে বাদ দেননি, আর আজকে আমাদেরও কিছু বলতে বাদ দেননি। দুঃখ হয়েছে, বেদনা হয়েছে। তবু আবারও বলছি, সত্যি দিদির জন্য খুব দুঃখ লাগছে। ভালো থাকুন উনি, ঈশ্বর আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। কথা হলো নাই কোনো জায়গায়, দল ছাড়ার কথা তো আমি কোনো জায়গায় বলিনি। আমার কোনো বক্তব্যের মধ্যে কোনো জায়গায় দেখতে পেলেন আমার বেদনা, আমার অভিমানের কথা বললাম। দল নিশ্চয়ই সেটার মূল্যায়ন করে। একটা যখন কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু বলি, দলকে তো সেই জায়গায় ভাবতে হবে।
আর সেসব পরের ভাবনা, সব কথা তো মানুষের সঙ্গে নিয়ে ভাবতে হবে। আমি তো মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি, তাই মানুষ যেখানে আমি সেখানে মানুষকে সঙ্গে নিয়ে আমি থাকবো। এবং যেমন ভাবে প্রত্যেকদিন আমার দরজা খোলা থাকে, ঠিক তেমনি ভাবে আমার দরজা মানুষের জন্য খোলা থাকবে। এবং মনে হবে যেদিন যে হয়তো কোনোদিন যদি মনে হয় যে সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু মানুষের কাজই করে যাব, নিশ্চিতভাবে আমি মানুষের কাজই করে যাব। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যার যেটুকু যেরকম সাহায্য, রাজনীতিক অরাজনীতিক সকলের সব সাহায্য নেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি। আগামী দিনে কি আপনাকে রাজনীতি ময়দানে দেখা যাবে? রাজনীতি ময়দান থেকে আপনি না না, রাজনীতির ময়দান থেকে আমি সরবো কেন? রাজনীতির ময়দান থেকে সরার তো কোনো ব্যাপার নেই, আপাতত সেরকম কোনো সিদ্ধান্ত নেই। রাজনীতির ময়দান থেকে কোনো সার নেই। আমি এখনো জনপ্রতিনিধি আছি, মানুষের রায় আমি জনপ্রতিনিধি। তাই আমি এখান থেকে এই মুহূর্তে রাজনীতির অঙ্গন থেকে আমি কোনো সরে যাবার কথা বলিনি, আমি কোথাও চলে যাবার কথা বলিনি। আমি শুধু একটা কথাই বললাম যে এতদিন আমি দলের সুশৃঙ্খল সৈনিক বলে এতদিন আমি মুখ খুলিনি। দল যদি আজকে 200টা আসনকেও জয়ী হতো, আমি একইভাবে এই কথাগুলো বলতাম আজকে। তার কারণ আমি মনে করি দলের সুশৃঙ্খল সৈনিক, এই কথাগুলো এই সময় বলা দরকার। একটা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে নিশ্চিত আমার এই কথাগুলো বলা দরকার ছিল। তার কারণ আমি একটা কথাও বলতাম না। উনি যদি ঘরের মধ্যে এই কথাগুলো বলতেন, ক্লোজ ডোর বলতেন, আমি একটাও করতাম না। কিন্তু উনি যখন প্রকাশ্যে বলেছেন, এক কর্মী সভায় উনি যখন প্রকাশ্যে জনসভায় বলেছেন, আমি সেদিন বলিনি, দলকে সম্মান দিয়েছি, দলের সুশৃঙ্খল সৈনিক পরিচয় দিয়েছি। আজকে বললাম, উনি প্রকাশ্যে বলেছেন বলে বললাম। এরপর বললে আমি আরো বলবো। যেদিন মনে হবে যে আমার গ্রহণযোগ্যতা আছে, যেদিন মনে হবে যে আমি মানুষের পাশে আছি, মানুষের পাশে মানুষ আমাকে গ্রহণ করেছে, মানুষ আমাকে তাদের সেই হৃদয়ের আসনে বসিয়েছে, সেদিন বলে চলে যাব। লুকিয়ে লুকিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি হাতে চুড়ি পরে থাকি না, হাতে কালো একটা ব্যান্ড পরে থাকি। আমি সেই পুরুষ, সেই নেতা। আমি কর্মীদের কাঁধে করে বই, আমার সহকর্মী সকলকে বই, সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্য কাজ করি। মানুষের পড়াশোনা, বিবাহ, বিপদে পড়া, আমার দরজা সব সময় খোলা ছিল, আছে, থাকবে। এই দরজা আপনারা স্বার্থান্বেষী মানুষগুলো, যারা শুধু ক্ষমতাকে চিনেছেন, ক্ষমতার জন্য মানুষে মানুষে, কর্মীতে কর্মীতে লেলিয়ে দিয়েছেন, দলটাকে নিজেদের প্রাইভেট প্রপার্টি মনে করেছেন, জেনে রাখবেন আপনাদের বিরুদ্ধে লড়াই থাকবে, মানুষকে সাথে নিয়ে থাকবে। মানুষ যতক্ষণ আছে আমি কাউকে ভয় পাই না। আমি যদি কোথাও নত হই, এই হুগলি জেলার মানুষের কাছে নত হব এবং হুগলি জেলার মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতায় আমি কাজ করে যাব। অর্থাৎ সব মিলিয়ে প্রেস মিট করে, সাংবাদিক বৈঠক করে যেটা জানালেন এবং যে ভাষায় আক্রমণ করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জিকে ডক্টর সুবীর মুখার্জি, এতে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামীকালে ডক্টর সুবীর মুখার্জি ঘাসফুল ছেড়ে কি পদ্ম শিবিরে যাবে? এটা কিন্তু সময় কথা বলবে। আমাদের নজর থাকবে এইদিকে, আপনাদের নজর থাকবে ডিএনএন বাংলায়। আর ডিএনএন বাংলা সবার মনে, সবার পর।